সবাইকে আজকে লাইভ ক্লাসের শুভেচ্ছা। সবাই দ্রুত লাইভ ক্লাসে প্রবেশ করেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসের লিংক শেয়ার করা হয়েছে, সবাই সেই লিংকে ক্লিক করে ক্লাসে প্রবেশ করেন। আপনারা সবাই কেমন আছেন এবং কে কে ক্লাসে প্রবেশ করতেছেন সবাই একটু বলেন। আমাদের হাতে সময় খুবই কম। আগামীকাল পবিত্র ঈদুল আজহা। আজকের মধ্যে আমাদের সব পড়ালেখা কমপ্লিট করতে হবে, কারণ আগামীকাল আমরা ঈদে আনন্দ করব। সবাই দ্রুত ক্লাসে প্রবেশ করেন, হাজিরা দেন, আমরা আমাদের ক্লাস শুরু করি। চলতেছে সাক্ষ্য আইন 1872 সালের একটি গুরুত্বপূর্ণ আইন, সাক্ষ্য আইন। সাক্ষ্য আইনের পরিধি হচ্ছে আদালতের মধ্য পর্যন্ত। আদালতের যে চার দেয়ালের মধ্যে, রুমের মধ্যে সাক্ষ্য আইন প্রয়োগ হবে, এর বাইরে সাক্ষ্য আইনের কোনো কাজ নাই। একটা ঘটনা ঘটবে, অপরাধ ঘটবে, একটা লোক দণ্ডবিধি অনুযায়ী একটা অপরাধ করবে, অর্থাৎ একটা লোক যদি কোনো অপরাধ করে সেটা দণ্ডবিধি অনুযায়ী তার দণ্ড দেওয়া হবে। তাহলে অপরাধটা হবে দণ্ডবিধি অনুযায়ী। এবার তাকে আপনি ধরে আদালতে হাজির করবেন কার্যবিধি অনুযায়ী, আপনি গ্রেপ্তার করবেন, সমন দিয়ে আনেন, যেভাবে হোক। আদালতে কে কে যায়? বাদী যায়, বিবাদী যায়। মানে যিনি মামলা করে তিনি বাদী, যে আসামির নাম উল্লেখ করে মামলা করা হয় সেই আসামিকে বলা হয় বিবাদী। তারপর আছে সাক্ষী, বাদী, বিবাদী, সাক্ষী। এদেরকে ওয়ারেন্ট দিয়েও আদালত হাজির করা যায়, সমন দিয়েও করা যায়। এদেরকে হাজির করার পরে মামলা হয়েছে দণ্ডবিধিতে, গ্রেপ্তার করলেন কার্যবিধিতে। এখন এই অপরাধটা প্রমাণ করবেন, অপরাধটা সত্য নাকি মিথ্যা, কাকে দণ্ড দেওয়া যাবে, এই প্রমাণ করতে হবে সাক্ষ্য উপস্থাপন করে, এই সাক্ষ্য আইনের মাধ্যমে। দ্যাটস ওয়াই সাক্ষ্য আইন হচ্ছে আদালতের মধ্যে। আপনি যখন সাক্ষ্য আইন নিয়ে চিন্তা করবেন, মনে করবেন যে আদালতের মধ্যে সেখানে বিচারক, জজ আছে, দুই পক্ষের উকিল আছে, বাদী পক্ষ আছে, বিবাদী পক্ষ আছে, এইখানে একটা পেঁচাপেচি, ঠিক আছে? সো আপনি আদালতে একটা জিনিস উপস্থাপন করবেন, একটা সাক্ষী উপস্থাপন করবেন, একটা দলিল উপস্থাপন করবেন, এটা গ্রহণ করবে নাকি করবে না, তখন আদালত সাক্ষ্য আইনের দিকে তাকায়। এটা হচ্ছে সাক্ষ্য আইন। সাক্ষ্য আইনের গুরুত্বপূর্ণ পার্ট চলতেছে হু মে টেস্টিফাই, কে যোগ্য সাক্ষী, কে সাক্ষী দিতে পারে। 118 থেকে 124 ধারা পর্যন্ত আমরা গত ক্লাসে পড়েছিলাম, একটু রিভিশন দেব। 118 কে সাক্ষী দিতে পারে? পৃথিবীর সকল মানুষ
সাক্ষী দিতে পারে বা সাক্ষী হওয়ার যোগ্য। যদি সে আদালতের জিজ্ঞাসিত প্রশ্ন বোঝে, আগে যদি নিজে বোঝে এবং আদালতকে যদি বুঝাইতে সক্ষম হয়। আদালত একটা প্রশ্ন করবে, সেই প্রশ্নটা সাক্ষী যদি নিজে বুঝতে পারে এবং সেই অনুযায়ী যুক্তিসঙ্গত উত্তর দিতে পারে, তাহলে সে যোগ্য সাক্ষী বলে গণ্য হবে। সে শিশু হোক, বৃদ্ধ হোক, পাগল হোক, বিকৃত মস্তিষ্ক হোক, অসুস্থ হোক, দ্যাট এনিথিং, এজ ডাজেন্ট ম্যাটার, কোনো কিছুই ম্যাটার করবে না। শর্ত একটাই, তাহলে একটা শিশু সেও কি সাক্ষ্য দিতে পারে? পারে। একজন আসামি সেও কি পারে? পারে। তাহলে 118 ধারা বোঝেন, পৃথিবীর সকল ব্যক্তি সাক্ষ্যদানের যোগ্য বা যোগ্য সাক্ষী হবে যদি সে আদালতের জিজ্ঞাসিত প্রশ্ন নিজে বুঝতে পারে এবং আদালতকে যুক্তিসঙ্গত উত্তর প্রদান করতে পারে। 118। 119, বোবা লোকের সাক্ষ্য। বোবা ব্যক্তিও কি সাক্ষ্য দিতে পারে? বোবা লোকের সাক্ষ্যের প্রাসঙ্গিকতা বা গ্রহণযোগ্যতা সাক্ষ্য আইনের আলোকে আলোচনা করুন। বোবা ব্যক্তি সাক্ষ্যদানের যোগ্য কিনা সাক্ষ্য আইনের আলোকে ব্যাখ্যা করুন। কখন ও কিভাবে বোবা লোকের সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য হবে ব্যাখ্যা করুন। এই যে প্রশ্ন এভাবে নিজে বানাবেন। তাহলে 119 ধারায় বলছে বোবা ব্যক্তি, 119 সহজ কিন্তু 2-3টা কথা আছে, মুখস্থ রাখবেন, আপনাকে এমসিকিউতে কেউ আটকাতে পারবে না। বোবা ব্যক্তি, কোন বোবা ব্যক্তি যদি প্রকাশ্য আদালতে হাজির হয়ে, প্রকাশ্য আদালতে, কোর্ট চলাকালীন অবস্থায় প্রকাশ্য আদালতে কোনো বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে ইশারা ইঙ্গিতের মাধ্যমে অথবা লিখিতভাবে যদি সাক্ষ্য প্রদান করে, তাহলে তার সেই সাক্ষ্য মৌখিক সাক্ষ্য হিসাবে আদালতে গ্রহণযোগ্য হবে। 3টা বিষয় যদি আপনি মনে রাখেন, তাহলে আপনাকে এমসিকিউতে কেউ আটকাতে পারবে না। তা বোবা লোকের সাক্ষ্য প্রকাশ্য আদালতে হতে হবে। তিনি 2 ভাবে পারবে, হয় ইশারা ইঙ্গিত, নইলে লিখিতভাবে দিতে পারবে, এবং এই সাক্ষ্যটা পরে মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। 4টা বিষয় 119-এর, এভাবে মনে রাখবেন। যখন লিখবেন নোট করে রাখবেন। 1 নাম্বার প্রকাশ্য আদালতে হতে হবে, 2 নাম্বার ইশারার মাধ্যমে দিতে পারবে, 3 লিখিতভাবে দিতে পারবে, আর 4 নাম্বারে এই সাক্ষ্যটাই মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। তাহলে সে সাক্ষ্য দিলেও লিখিতভাবে, কিন্তু হয়ে যাবে মৌখিকভাবে গণ্য হবে। 119। 120, স্বামী মামলার কি দেওয়ানি মামলায় পক্ষগণ, ফৌজদারি মামলায় স্বামী স্ত্রী একে অপরের যোগ্য সাক্ষী হিসেবে গণ্য হবে। 121, জজ ম্যাজিস্ট্রেট তো সাক্ষ্য নেয়, তাহলে তারাও কি সাক্ষ্য দিতে পারে? 121-এ পারে। কোন সময় পারে? তারা কর্তব্যরত থাকা অবস্থায় তাদের সামনে যদি কোনো ঘটনা ঘটে, সেই বিষয়ে সাক্ষ্য দিতে পারে।
তাহলে গতকাল বলছিলাম 19, 20, 21 বোবালক, স্বামী স্ত্রী, জজ ম্যাজিস্ট্রেট, এই 3 শ্রেণীর বাদে যত সাক্ষ্য আছে সব দেবে 118 ধারায়। শিশু সাক্ষ্যের প্রাসঙ্গিকতা বা শিশু সাক্ষ্য গ্রহণের পদ্ধতি অথবা একজন শিশু যোগ্য সাক্ষ্য কিনা সাক্ষ্য আইনের আলোকে ব্যাখ্যা করুন। তখন আপনার লিখতে হবে সাক্ষ্য আইন 1872 সালের সাক্ষ্য আইনের 118 ধারা পর্যালোচনা করলে দেখা যায় যে পৃথিবীর সকল ব্যক্তি সাক্ষ্যদানের যোগ্য। এক্ষেত্রে একজন শিশুও সাক্ষ্যদানের যোগ্য যদি উক্ত শিশু আদালতের জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে পারে এবং সেই প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর প্রদান করতে পারে। তবে শিশুদের সাক্ষ্য গ্রহণের পূর্বে আদালতকে কিছু নিয়ম অনুসরণ করতে হয়, যেমন তাকে প্রথমে কিছু সহজ ও সাধারণ প্রশ্ন করা হয়, কারণ অনেক সময় শিশুদেরকে অনেক সময় কিছু কথা মুখস্থ করাই দেওয়া হয়, শিখাই দেওয়া হয়। শিশুরা শিখানো কথা বলতে পারে, তাই তাদেরকে প্রথমে যাচাই করার জন্য মূল বিষয় বাদ দিয়ে অন্য সাধারণ কিছু প্রশ্ন করে আদালত চেক করে বা যাচাই করে দেখে। এরপরে যদি আদালতের মনে হয় সে সাক্ষ্য দিতে পারবে, তারপর আদালত যখন প্রশ্ন করবে সেই প্রশ্ন যদি শিশু নিজে বুঝতে পারে এবং আদালতকে যুক্তিসঙ্গত উত্তর দিয়ে বুঝাইতে পারে, তবে একজন শিশুও যোগ্য সাক্ষী হিসেবে গণ্য হবে। সাক্ষ্য আইন 118 ধারা, আপনি ফুল মার্ক। একজন আসামি কি যোগ্য সাক্ষী হিসেবে গণ্য হতে পারে? 118 ধারা অনুযায়ী পারে। নিম্ন আদালতে অর্থাৎ জেলা পর্যায়ের যে আদালত, সেখানে একটা মনে করেন মার্ডার মামলার আসামিকে খালাস দেওয়া হলো। মার্ডার মামলার আসামিকে খালাস দেওয়া হলো, আসলে সে তো খালাস পায় না, তার তো শাস্তি হওয়ার কথা। তাই যখন নিম্ন আদালতে কোনো আসামিকে খালাস দেওয়া হয়, তখন বাদীপক্ষ যারা মামলা করছিল তারা যখন আবার হাইকোর্টে মামলার পুনঃবিচার প্রার্থনা করে, তখন ওই আসামি শপথপূর্বক সাক্ষ্য দিতে পারবে। সাক্ষ্য আইনের যে ভাষ্য আছে সেটাতে আপনারা এটা পাবেন। এটা যদিও এত সিরিয়াস হওয়ার কিছু নাই, আপনারা জানেন একজন আসামিও সাক্ষী দিতে পারে। 122 বিবাহ বজায় থাকাকালীন বার্তা। স্বামী স্ত্রীর যে সময় ভালো সম্পর্ক চলমান, বিবাহ সম্পর্ক বিদ্যমান, তখন তারা কি কি কথা বলে, কি কি মেসেজ করে, কি কি পরিকল্পনা করে, এই বিষয়ে তারা কি করবে না, তাদের কাছ থেকে এই বিষয়গুলো বলতে তাদেরকে আদালত বাধ্য করতে পারবে না। তবে বা এই বিষয়গুলো বলতে কোনো স্বামী বা স্ত্রী বাধ্য থাকবেন না। তবে স্বামী অথবা স্ত্রী যদি একজন আরেকজনের বিরুদ্ধে মামলা করে, ফৌজদারি মামলা করে, তখন তাদের মধ্যে কি কি কথাবার্তা বা গোপনীয় কি কি হয়েছিল সেটা সে প্রকাশ করতে পারবে। 122 থেকে বলা হয়েছে কোনটা কোনটা প্রকাশ করতে পারবে বা কোনটা কোনটা প্রকাশ করতে বাধ্য করা যাবে নাকি যাবে না। 123 আগে তাই রাষ্ট্র আগে, 124 পরে তাই সরকার পরে। 123 রাষ্ট্রীয় ব্যাপার বিষয় সম্পর্কে সাক্ষ্য। যে সকল রাষ্ট্রীয় গোপনীয় দলিল অপ্রকাশিত
এইগুলো সম্পর্কে আদালতে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না, বা এই দলিলপত্র আদালতে উপস্থাপন করতে হলে সংশ্লিষ্ট বিভাগের প্রধান কর্মকর্তার অনুমতি নিতে হবে। প্রধান কর্মকর্তার অনুমতি ব্যতীত এই ধরনের গোপনীয় দলিলপত্র আদালতে উপস্থাপন করা যাবে না। 124 এমন কিছু দলিলপত্র বা বার্তা যেগুলা প্রকাশ করলে জনস্বার্থের ক্ষতি হবে, জনস্বার্থের ব্যাঘাত ঘটবে, জনস্বার্থ পরিপন্থী, সেই সকল বিষয় প্রকাশ করতে বাধ্য করা যাবে না। আজকে পড়ব একটা চমৎকার কয়েকটা ধারা। 125, সবাই আপনারা যারা ক্লাসে আছেন 118 থেকে 24 পর্যন্ত বুঝতে পারছেন? সবাই একটু কমেন্ট করেন। আজকে আমরা পড়ব 125। একটু মনোযোগী হন। অপরাধ সংগঠন সম্পর্কে সংবাদ। ওই যে 122 থেকে শুরু হয়েছে, কোন কোন বিষয়ে প্রকাশ করার জন্য বাধ্য করা যাবে বা যাবে না। অপরাধ সংগঠন সম্পর্কে সংবাদ 125। আপনার এক সোর্স আপনাকে খবর দিল, স্যার অমুক জায়গায় আসেন, বড় একটা মাদকের চালান আছে। আপনি সেখানে গেলেন, মাদক আটক করলেন, মামলা করলেন। এই মামলা কোর্টে উঠল, আপনাকে সাক্ষী ডাকা হলো। পুলিশদেরকে সাক্ষী ডাকে না মাদক মামলায়? তখন আদালত এইটা জিজ্ঞেস করতে পারবে না বা বলতে বাধ্য করতে পারবে না যে এই যে মাদকের খবর আপনি কোথা থেকে পাইছেন, এত বড় মাদকের চালান যে আপনি ধরলেন, এই সংবাদ আপনি কোথা থেকে পাইছেন, কে আপনাকে সংবাদ দিছে, এইটা আদালত কি করতে পারবে না, আপনাকে বলতে বাধ্য করতে পারবে না। তাহলে কোনো একটা অপরাধ সংগঠনের সংবাদ আপনি কোথা থেকে পাইছেন বা কে আপনাকে এই সংবাদটা দিছিল, কোন সোর্স আপনাকে সংবাদ দিছিল, এইটা সম্পর্কে আপনি বলতে বাধ্য না। আদালত আপনাকে বলতে বাধ্য করতে পারবে না। সোর্সের সংবাদের ভিত্তিতে আপনি একটা মাদকের চালান ধরলেন, এখন আদালতে গেলে আদালত আপনাকে চার্জ করতে পারবে না। আপনাকে কোন সোর্স খবর দিয়েছিল বলেন, আপনি কোথায় পাইছিলেন এই সংবাদ। অপরাধ সংগঠনের সংবাদ কোথা থেকে পাইছেন বা কে সংবাদ দিয়েছিল, এইটা আদালত আপনাকে বলতে বাধ্য করতে পারবে না। আপনাকে যদি বলেও আপনি বলেন কোথা থেকে এই সংবাদ পাইছিলেন, আপনি বলতে বাধ্য না। তাহলে 3 শ্রেণীর মানুষ 125 ধারায় 3 শ্রেণীর মানুষ মুখস্থ রাখতে হবে। ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার, আর একটা হচ্ছে রাজস্ব কর্মকর্তা অথবা রাজস্ব অফিসার। ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার, রাজস্ব অফিসার, এই 3 শ্রেণীর অফিসাররা তারা যদি কোনো অপরাধের বিষয়ে ধরে অথবা অপরাধ উদ্ঘাটন করে, তখন এই 3 শ্রেণীর অফিসারকে আদালতে গেলে পরে আদালত বাধ্য করতে পারবে না, তাদেরকে বলতে বাধ্য করতে পারবে না যে আপনি অপরাধের সংবাদ কোথায় পাইছিলেন, কে আপনাকে সংবাদ দিয়েছিল, এটা বলতে বাধ্য করা যাবে না।
125 ধারা বুঝলে সাথে সাথে কমেন্ট করবেন, আমরা 126-এ চলে যাব। পেশা সম্পর্কিত বার্তা। পেশা সম্পর্কিত বার্তা। পৃথিবীতে মানুষ দুই শ্রেণীর মানুষের কাছে সবসময় সত্যি কথা বলে। এক হচ্ছে মানুষ উকিলের কাছে সত্যি কথা বলে, আর এক হচ্ছে ডাক্তারের কাছে সত্যি কথা বলে। তাহলে 126 ধারায় বলা হয়েছে পেশা সম্পর্কিত বার্তা, অর্থাৎ আপনি যখন কোনো উকিল ধরবেন, ব্যারিস্টার বা অ্যাটর্নি ধরবেন, আপনার একটা মামলার বিষয়ে আপনি একজন উকিল ধরলেন, উকিলের কাছে আপনি যে সকল কথা বলবেন বা বার্তা দিবেন, উকিলের কাছে যে সকল কথা আপনি বলবেন, এইটা উকিল আপনার অনুমতি ছাড়া আদালতে প্রকাশ করতে পারবে না। উকিলের লিমিটেশন দেওয়া হয়েছে। আপনি কোনো মামলায় কোনো উকিল ধরলেন, উকিল নিয়োগ করলেন, উকিলের কাছে আপনি যে সকল কথাবার্তা বলবেন, উকিল এগুলো আপনার অনুমতি ছাড়া আদালতে প্রকাশ করতে পারবে না। কারণ আমরা যদি কোনো অপরাধ করি, মনে করেন আপনি যে কোনো একটা চুরি, ডাকাতি, ধর্ষণ, খুন, যে কোনো একটা মামলায় একজন আসামি হয়েছেন। এখন আসামি উকিল ধরবে আসামি পক্ষের আইনজীবী, তাকে বলা হবে আসামি পক্ষের আইনজীবী। এখন উকিল ধরা মানে কি? আপনাকে সে বাঁচাবে, আপনি যেন শাস্তি হইতে রেহাই পান, এই জন্য আপনি একজন উকিল ধরেন। তাহলে উকিলের কাজ কি? তার মক্কেলকে বাঁচানো। যদি আসামি পক্ষের উকিল হয় তাহলে সে তার মক্কেলকে বাঁচাইতে চাইবে। তাহলে বাঁচাইতে হইলে অপরাধটা আসলে কি কি ঘটছে উকিলের কাছে তো সবকিছু বলা লাগবে, যে আসলে আমি এরকম এরকম, ঠিক আছে, আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম, একদম এক্সাইটেড, আমার স্ত্রীও রাত্রে বাসায় ছিল না, সে অনেকদিন ধরে বাবার বাড়ি গেছে, আমি বেশ এক্সাইটেড ফিল করতেছিলাম, আমার নারী সঙ্গ লাগবেই, তারপরে আমি পাশের বাসায় গিয়ে একটা ধর্ষণ করেছি। উকিলকে কিন্তু আপনার সত্য কথা বলা লাগবে, তারপর উকিল এইখান থেকে খুঁজবে কিভাবে বাঁচানো যায়। হয় আপনাকে একদম অস্বীকার করবে যে আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ, সে ওখানে ছিলই না, অথবা লাইন অফ ডিফেন্স ব্যতিক্রমের মধ্যে নেওয়া যায় কিনা। অনেক সময় ঝগড়াঝাটির এক পর্যায়ে মনে করেন মারামারি করতে করতে একজনকে মার্ডার করে ফেলা হয়। এখন আসামি পক্ষের আইনজীবী, এই যে মার্ডার মামলার আসামি, তিনি যে উকিল ধরে, সেই উকিল আদালতকে এটা বুঝাতে যায় যে ইওর অনার 300 ধারায়, দণ্ডবিধির 300 ধারায় খুনের 5টি ব্যতিক্রম আছে, সেখানে 4 নম্বর ব্যতিক্রম আছে আকস্মিক কলহ দ্বন্দ্বে কবলিত হয়ে, হঠাৎ কথা কাটাকাটির জেরে হঠাৎ উত্তেজিত হইয়া একজনকে খুন করে ফেলছে। তখন সেটা আর খুন হবে না, সেটা হবে অপরাধজনক নরহত্যা। এইভাবে বাঁচানোর চেষ্টা করে। তা আপনাকে যদি বাঁচাইতে হয় তাহলে ঘটনা সব জানা লাগবে, তাহলে আপনি সব তার কাছে বললেন। কিন্তু 126-এ বলছে আপনি উকিলকে, ব্যারিস্টার, অ্যাটর্নিকে যে সকল তথ্য বলবেন,
এই উকিল আপনার অনুমতি ছাড়া এগুলো আদালতে প্রকাশ করতে পারবেন না। আপনার অনুমতি ছাড়া এগুলো আদালতে প্রকাশ করতে পারবেন না। তবে দুইটা বিষয় প্রকাশ করতে পারবে। 126 থেকে একটা লিখিত প্রশ্ন হইলে আপনি শুয়ে পড়বেন যদি এই দুইটা বিষয় না জানেন, অথবা এমসিকিউ হবে। দুইটা বিষয় প্রকাশ করতে পারবে। এই দুইটা পয়েন্ট সবাই একটু মুখস্থ রাখবেন প্লিজ প্লিজ। 1 নম্বর হচ্ছে বেআইনি উদ্দেশ্য সাধনকল্পে যে সংবাদ আদান প্রদান করা হয়েছে। আর 2 নম্বর হচ্ছে আইনজীবী রূপে নিযুক্ত হওয়ার পর কোনো প্রতারণা বা অপরাধ আইনজীবীর গোচরে আসলে। আমি ক্লিয়ার করে দিচ্ছি। সাধারণত আমরা একটা অপরাধ করার পরে, একটা অপরাধ হয়ে গেছে, এরপরে আমরা উকিল ধরি। কিন্তু 1 নাম্বার পয়েন্টে বলা হয়েছে আপনি প্রথমেই কোনো অপরাধ করেন নাই, আপনি প্রথমেই খালি খালি উকিলের কাছে গিয়ে বললেন যে উকিল সাহেব, অ্যাডভোকেট সাহেব, আমি একটা জাল দলিল বানাবো, বানাইয়া অমুকের জায়গাটা দখল করার চেষ্টা করব, আপনি সেই মামলায় আমার পক্ষ হয়ে লড়বেন। তাহলে এই যে বেআইনি উদ্দেশ্য সাধনকল্পে যে সংবাদ আদান প্রদান করা হয়েছে, অর্থাৎ উনি এখন আকাম করবে, সেইটার জন্য এই আইনজীবীর কাজ করা লাগবে। এইটা কিন্তু এই অ্যাডভোকেট বা আইনজীবী তিনি আদালতে প্রকাশ করতে পারবে। এইটা আর অনুমতি লাগবে না, মক্কেলের অনুমতি লাগবে না। অর্থাৎ উকিলের কাছে এসে যদি বলে যে আমি এখন একটা অপরাধ করব আর আপনি আমার পক্ষ হয়ে লড়বেন, তখন এইটা আদালতে প্রকাশ করতে উকিলের কারো কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে না। আর একটা হচ্ছে আইনজীবী রূপে নিযুক্ত হওয়ার পরে কোনো প্রতারণা বা অপরাধ আইনজীবীর গোচরে আসলে। তাহলে একটা অপরাধ করছে, সেখানে অপরাধ করার পরে তিনি একজন উকিল ধরছেন, উকিল ধরার পরে আবারও একটা অপরাধ করতেছে ওই বিষয়ে, অর্থাৎ নিযুক্ত হওয়ার পর আইনজীবী রূপে একজন উকিল ধরার পরে যদি আবারও তিনি কোনো অপরাধ করে, তখন এই তথ্য প্রকাশ করতেও আইনজীবীর কোনো কারো অনুমতি নেওয়া লাগবে না। আপনার স্ত্রী বিয়ের আগে অনেক আকাম কুকাম করছে, শারীরিক সম্পর্ক করছে, এরপর আপনার সাথে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পর স্ত্রী সবকিছু স্বীকার করছে যে শোনো স্বামী, আমি কিন্তু বিয়ের আগে এতগুলো সম্পর্ক করছি, এতগুলো রাত্রি যাপন করছি, রুম ডেট করছি, 1 নাইট ইন দুবাই করছি। এখন আপনি কি করলেন? ঠিক আছে, যেহেতু আগে এগুলা করে ফেলছো, এখন আমরা এগুলা নিয়ে ইয়ে করবো না, এটা আমি মেনে নিলাম। অর্থাৎ আসামি অপরাধ করে এসে উকিলের কাছে বলতেছে, উকিল সাহেব এরকম এরকম আমি করছি, এখন আমাকে বাঁচান। বলছে ঠিক আছে, যেহেতু অপরাধ করে ফেলছেন এখন আমি বাঁচাইতেছি। কিন্তু আপনার স্ত্রী আপনার সাথে বিয়ে হওয়ার পরে যদি আবার আকাম করে, তখন কি আর আপনি মেনে নেবেন? এই জন্য বলছে নিযুক্ত, আইনজীবী রূপে নিযুক্ত হওয়ার পর, মানে উনি উকিল ধরছে, উকিল ধরার পরে ভাবতেছে উনি যত অপরাধ করবে উকিল তো আমাকে বাঁচাবেই। সেজন্য 2 নাম্বার পয়েন্টে বলা হয়েছে উকিল ধরার পর উকিল যদি দেখতে পায় যে আবার নতুন কোনো অপরাধ করতেছে, তখন সেইটা কিন্তু উকিল আদালতে বলে দিতে পারবে।
তখন আর মক্কেলের অনুমতি লাগবে না। 126, কোনো মক্কেল তার উকিলের কাছে যে সকল তথ্য শেয়ার করবে, উকিল এই সকল তথ্য এই মক্কেলের অনুমতি ছাড়া আদালতে প্রকাশ করতে পারবে না। তবে দুইটা ক্ষেত্রে প্রকাশ করতে পারবে। একটা হচ্ছে বেআইনি উদ্দেশ্য সাধনকল্পে যদি সংবাদ আদান প্রদান করা হয়, 2 হচ্ছে আইনজীবী রূপে নিযুক্ত হওয়ার পরে যদি তিনি দেখে তার মক্কেল কোনো অপরাধ করেছে বা করতেছে, সেইগুলা তিনি প্রকাশ করতে পারবে। 126 অল্প একটু বুঝে থাকলে ওকে লেখেন, আমি 100 পরের ধারাটায় যাচ্ছি। 125-এ কি বলছে? কোথা থেকে সংবাদ পাইছে এটা আদালতে বলতে বাধ্য থাকবেন না। 126 মক্কেলের কথাবার্তা আদালতে অনুমতি ছাড়া প্রকাশ করতে পারবেন না। 127-এ বলছে দোভাষী ইত্যাদি, অর্থাৎ দোভাষী একজন উকিলের কি থাকে? মোহরি থাকে, কেরানি থাকে, সহকারী থাকে একজন অ্যাডভোকেটের। এখন অনেক সময় আপনি মামলার আসামি, আপনি একজন উকিল ধরছেন, তো অনেক সময় উকিলের কাছে এই ঘটনা যাই বলতেছেন, উকিলের সহকারী সেও সাথে সাথে থাকে, সেও শুনতেছে, বা মহরি সেও শুনলো। অনেক সময় সহকারীর সাথে আপনি আলাপ করেন যে ভাই এরকম এরকম হয়ে গেছে, স্যারের একটু বলেন বুঝাইয়া। সহকারী, মুহুরি, কেরানি এরাও কিন্তু এই তথ্যগুলা জানতে পারে যদি জানে। অথবা দোভাষী, মনে করেন একজন চাইনিজ নাগরিক অথবা অন্য দেশের, ইংল্যান্ডের একজন লোক অথবা জাপানের একটা লোক আমাদের বাংলাদেশে থাকে, সে অপরাধ করছে, এখন মামলা হয়েছে। এখন এই চাইনিজ লোকটা আমাদের দেশের একজন অ্যাডভোকেট ধরছে, ধরার পরে সেই যে চায়না নাগরিক, তিনি তো চাইনিজ ভাষায় কথা বলবে, সেটা তো অ্যাডভোকেট সরাসরি বুঝবে না, তাই আদালতে দোভাষী থাকে। মানে চায়না নাগরিক ওই দোভাষীর কাছে বলবে, সে আবার কনভার্ট করে বাংলায় বলবে। তাহলে এই যে দোভাষীর কাছে বললো, সে কনভার্ট করলো, তাহলে দোভাষী সব ঘটনাটা জেনে গেল, অপরাধের বর্ণনাটা দোভাষী জেনে গেল। বা আপনি কেরানির কাছে, মোহরির কাছে, সহকারীর কাছে বললেন, তাহলে এরাও 127 ধারা বলছে দোভাষী, কেরানি, সহকারী, মোহরি এরাও এই তথ্য জানার পরে এই মক্কেলের অনুমতি ছাড়া আদালতে এই তথ্য প্রকাশ করতে পারবে না। দোভাষী, মোহরি, সহকারী, কেরানি এরাও তথ্য জানার পর মক্কেলের অনুমতি ছাড়া প্রকাশ করতে পারবে না। দোভাষীদের সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। একশো আঠাইশ বাদ 129, আইন উপদেষ্টার সাথে গোপন বার্তার আদান প্রদান। অনেক সময় বড় বড় কোম্পানি থাকে, বড় বড় প্রতিষ্ঠান থাকে, তাদের একজন লিগ্যাল অ্যাডভাইজার থাকে, অর্থাৎ আইন উপদেষ্টা। মনে করেন বিশাল একটা কোম্পানি, অনেক বিশাল একটা গার্মেন্টস, কোটি কোটি টাকার ব্যাপার, সেখানে তাদের একজন আইনজীবী থাকে, আইন উপদেষ্টা থাকে, অর্থাৎ আইনি বিষয়ে কোনো জটিলতা হইলে সাথে সাথে তারা রেসপন্স করে, তারা এইগুলা ফেস করে, হ্যান্ডেল করে। এই আইন উপদেষ্টার সাথে কোনো কোম্পানি, প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি যদি যে সকল তথ্য আদান প্রদান করবে, সেইগুলা এই ব্যক্তির অনুমতি ছাড়া আইন উপদেষ্টা আদালতে প্রকাশ করতে পারবে না।
তাহলে আদালতে যদি এই আইন উপদেষ্টাকে সাক্ষী হিসেবে ডাকা হয়, এই আইন উপদেষ্টার যে মালিক বা প্রতিষ্ঠান এই আইন উপদেষ্টাকে কি কি বলছে, কি কি তথ্য শেয়ার করছে, সেই বিষয়ে আদালত এই আইন উপদেষ্টাকে সাক্ষ্য দিতে বাধ্য করতে পারবেন না। এখন একটা বড় একটা কোম্পানির একজন আইন উপদেষ্টা আছে, তিনি তো এই কোম্পানির কোথায় দুর্নীতি হয়, কোথায় মানে অবৈধ কাজকর্ম হয় সবই তো জানেন, কিন্তু আদালতে সাক্ষ্য দিতে গেলে আদালত তাকে যদি বলে আচ্ছা এই কোম্পানির কোথায় কোথায় দুর্নীতি হয়, কোথায় কিভাবে কিভাবে অবৈধভাবে কাজকর্মরা করে আপনি বলেন, তখন আইন উপদেষ্টা এই সকল বিষয়ে সে বলতে বাধ্য থাকবেন না, এগুলো বলতে বাধ্য করা যাবে না। 129 আর একটা ধারা আছে 132 এবং 133, দুইটা ধারা আছে। তাহলে আজকের ক্লাস শেষ হবে, একটু মনোযোগ দিয়ে শুনে যান। 132 ধারা একটা এমসিকিউ আসার মতো প্রশ্ন, একদম একটা এমসিকিউ আসার মতো। কোনো প্রশ্ন করা হইল কোনো সাক্ষীকে, সাক্ষী যদি সেই উত্তর দেয় তাহলে নিজেই অপরাধে জড়িয়ে পড়বে, এরকম অজুহাতে সাক্ষীকে অব্যাহতি দেওয়া যাবে না। কোনো প্রশ্নের উত্তর সাক্ষীকে অপরাধের সাথে জড়িত করবে, এই অজুহাতে প্রশ্নের উত্তর দান থেকে তাকে অব্যাহতি দেওয়া যাবে না। তাহলে বিষয়টা কি? আপনি একটা খুন মামলার সাক্ষী, কেমন সাক্ষী? আপনি দেখছেন, আপনার চোখের সামনে খুনটা হয়েছে, আপনাকে সমন দেওয়া হলো, আপনি আদালতে গিয়ে আজকে কাঠগড়ায় দাঁড়াইলেন, অ্যাডভোকেট বা উকিল আপনাকে প্রশ্ন করলো যে আপনি কি কি দেখছেন বলেন। তখন এই উত্তর দিতে গিয়ে আপনার একটা অপরাধ প্রকাশ পাবে, এই জন্য আপনি উত্তর না দিয়ে চুপ থাকতে পারবেন না। এটা কেমন? মনে করেন ছেলে তার বাবাকে এসে বলতেছে যে আব্বা গতকাল রাত 3টার সময় পাশের বাসার ভাবিকে ওই যে রহিমের সাথে পাট খেতে আমি দেখছি, তারা রাত্র 3টার সময় পাট ক্ষেত থেকে বাইরেছে, রাত্র 3টার সময় আমি দেখলাম রহিমের সাথে পাশের বাসার ভাবি পাট ক্ষেত থেকে বের হচ্ছে। ভালো কথা, তাহলেও তো একটা অপরাধ দেখছে। এখন বাবা বলতেছে ঠিক আছে তারা না হয় তুই তাদেরকে, কিন্তু তুই রাত্র 3টার সময় ওখানে কি করতেছিলি? তারা না হয় পাট খেতে গেল বা কোনো অকাজ কুকাজ করতে গেছে, কিন্তু তুই রাত্র 3টার সময় ওইখানে কি করতেছিলি? তাহলে ও নিশ্চয়ই কোনো আকাম কুকাম করতে ওখানে গেছিল। এখন আপনি চুরি করে বাসায় ফিরতেছিলেন, চুরি করে, ঢাকা থেকে লোকজন বাড়ি ফিরতেছে, একটা লোক বাড়ি ফিরতেছে ঈদ উপলক্ষে, গ্রামের অন্ধকার রাস্তা, সেইখানে রাত্র 3টার সময় সে বাসায় ফিরতেছে, গাড়ি নাই, তখন দুইজন ছিনতাইকারী তাকে অ্যাটাক করলো, টাকা পয়সা দেওয়ার জন্য বাধ্য করলো, দিচ্ছে না, তখন তারা ছুরি দিয়ে মেরে ফেললো এই লোকটাকে। ওই সময় রাত 3টা বাজে। আপনি আবার চুরি করে এক বাসায় চুরি করে ওই পথ দিয়ে ফিরতেছিলেন, ফেরার পথে আপনি সামনাসামনি দেখলেন এই
ছিনতাইকারীরা একটা লোককে মেরে ফেলছে। তাহলে এখন আপনি খুন মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষী, আপনি দেখছেন, কিন্তু কিন্তু আপনিও তো একটা অপরাধ করে ফিরতেছিলেন, চুরি করে ফিরতেছিলেন। এখন আদালত প্রশ্ন করলো, আচ্ছা আপনি তো সামনাসামনি দেখছেন, তাহলে কি দেখছেন বলেন। তখন ও ভাবতেছে যে না, আমি কিছু বলবো না। আমি কেন বলবো না? যে আমি যদি বলি রাত্র 3টার সময় আমি দেখছি এরা এইভাবে খুন হয়েছে, তাহলে আদালত যদি প্রশ্ন করে আমি রাত 3টায় ওখানে কি করতেছিলাম, তখন তো আমি যে চুরি করে আসছি এই অপরাধ তো প্রকাশ হয়ে যাবে। এই যে নিজের অপরাধ প্রকাশ হবে, এই জন্য আপনি চুপ থাকতে পারবেন না। এই জন্য আপনি প্রশ্নের উত্তর দেওয়া থেকে বিরত থাকতে পারবেন না। 132 ধারা কি বুঝতে পারছেন? একটু ঝটপট কমেন্ট করেন। তার মানে নিজের অপরাধ প্রকাশ হবে শুধুমাত্র এই অজুহাতে আপনি প্রশ্নের উত্তর দেওয়া থেকে বিরত থাকতে পারবেন না, বা আদালত আপনাকে অব্যাহতি দিবে না। এখন আপনি যদি এই সাক্ষীটাই যদি দেন যে ইওর অনার, আমি চুরি করে বাসায় ফিরতেছিলাম, তখন দেখছি একটা লোক আমার সামনেই, 2জন লোক একটা লোককে মার্ডার করেছে, তখন আপনি যে চুরি করে ফিরতেছেন এই চুরির দায়ে আদালত আপনাকে মামলাও দিতে পারবে না, গ্রেপ্তারও করতে পারবে না। 132-এ বলা হয়েছে এই আপনি যদি নিজের অপরাধ প্রকাশ করে অন্য কোনো বিষয়ের সাক্ষী দেন, সেখানে যদি নিজের অপরাধ প্রকাশ পায়, তবে আপনাকে আদালত মামলাও করতে পারবে না, গ্রেপ্তারও করতে পারবে না। তবে আপনি যদি মিথ্যা সাক্ষ্য দেন, তখন আদালত আপনাকে শাস্তি দিতে পারবে। তার মানে খুনের সাথে যেহেতু আপনি জড়িত না, তাই আপনি চুরি করে আসেন বা ডাকাতি করে আসেন, সেটা তো সে বিষয়ে তার মামলা হয় নাই। তাহলে ওই অপরাধ প্রকাশ করেও যদি সাক্ষী দেন, তাতে আদালত আপনার বিরুদ্ধে মামলা দিতে পারবে না, গ্রেপ্তারও করতে পারবে না। কিন্তু আপনি যদি মিথ্যা সাক্ষ্য দেন, তাহলে শাস্তি দিতে পারবে। আর নিজের অপরাধ প্রকাশ হয়ে যাবে শুধুমাত্র এই অজুহাতে আপনি উত্তর দেওয়া থেকে অব্যাহতি পাবেন না। আপনাকে প্রশ্নের উত্তর দিতেই হবে, তাতে নিজের অপরাধ প্রকাশ পাওক আর না পাওক। 132 কি ক্লিয়ার? একটা মাত্র ধারা 133 ধারা আমরা পড়ব আজকের ক্লাসের শেষ। দুষ্কর্মের সহযোগী। দুষ্কর্ম কোনটা? দুষ্কর্ম হচ্ছে খারাপ কর্ম বা অপরাধ কর্ম। অপরাধ কর্মের সহযোগী। তাহলে চুরি করা বা ডাকাতি করা এটা কি? এটা দুষ্কর্ম। এই কাজে যে সহযোগী থাকবে, মানে আপনার সাথে অন্যান্য আরো যে সদস্য থাকবে, তারা যদি সাক্ষ্য দেয় বা তারা সাক্ষ্য দিতে পারবে কিনা, এবং সেই সাক্ষ্যের ভিত্তিতে আপনার দণ্ড হবে কিনা। তিনজনে মিলে চুরি করলেন, তিনজনে মিলে একটা মোটরসাইকেল চুরি করলেন, একজনে ধরা পড়ল। ধরা পড়ার পরে তাহলে সে এখন একজন ধরা পড়ছে, আপনারা আরো 2জন ছিলেন তার দুষ্কর্মের সহযোগী। যে ধরা পড়ছে তাকে আদালতে আনা হলো। এখন তিনি বাকি যে 2জনের বিরুদ্ধে
সাক্ষ্য দিতে পারবেন এবং এই সাক্ষ্যের ভিত্তিতে বাকি দুইজনের বিরুদ্ধে দণ্ড দেওয়া যেতে পারে। তিনি যদি বলে যে স্যার আমি একা ছিলাম না, ইওর অনার আমি একা ছিলাম না, আমার সাথে আরো দুইজন ছিল, তখন ওর এই সাক্ষ্যের ভিত্তিতে বাকি দুইজনকে দণ্ড দেওয়া যেতে পারে। একদম সে বললেই যে বাকি দুইজনের দণ্ড হবে এমন না, বলা হয়েছে যেতে পারে। আবার এই সাক্ষ্যায়নের 114 খতে বলা হয়েছে গুরুত্বপূর্ণ তথ্যাদি সহ সমর্থিত না হইলে দুষ্কর্মের সহযোগী বিশ্বাসের অযোগ্য। এর সাথে 114 খ আসবে, একটু ঠান্ডা মাথায় বোঝেন। 133 বলছে একাধিক ব্যক্তি একটা অপরাধ করছে, একজন ধরা খাইছে, সে বাকিদের নাম প্রকাশ করলো। এখন ও যে বাকিদের নাম প্রকাশ করলো, তাহলে ওর সাক্ষ্যের ভিত্তিতে, ও সাক্ষ্য দেওয়ার কারণে বাকিদের নাম উল্লেখ করার কারণে বাকিদেরকেও শাস্তি দেওয়া যাইতে পারে। তবে ওর সাক্ষ্য যে একদম 100% সঠিক বা ও যে একদম বিশ্বাস করার মতো এইটা কিন্তু না। 114 খতে বলা হয়েছে ওর এই সাক্ষ্য বিশ্বাসের অযোগ্য। ওর এই সাক্ষ্য যদি গুরুত্বপূর্ণ তথ্যের মাধ্যমে সমর্থিত হয় তাহলে যোগ্য, নাইলে বিশ্বাসের অযোগ্য। কেন বিশ্বাসের অযোগ্য? আপনারা পাঁচজনে মিলে একটা চুরি করলেন, চুরি করার সময় আপনাদের মধ্যে কথা ছিল যে হয় জীবন যাবে, তবুও একজন ধরা খাইলেও কিন্তু আমরা অন্যদের নাম স্বীকার করব না। এই যারা অপরাধ করে তাদের মধ্যে একটা কিছু রুল থাকে, গাইডলাইন থাকে, যে আমরা ধরা পড়লেও দেখবেন সহজে কিন্তু আসামিরা অন্যের নাম বলতে চায় না, তোর সাথে আর কে কে ছিল বলতে চায় না। তাহলে যাদের সাথে এতদিন একসাথে অপরাধ করলো, এখন তাদের সাথেই বিশ্বাসঘাতকতা করে তাদের নাম বলে দিতেছে। নিজে তো অপরাধী, নিজে তো একটা খারাপ লোক, আবার এতদিন যাদের সাথে কাজ করছে তাদের বিরুদ্ধেই, অর্থাৎ তাদের বিপক্ষে এখন নিজে বাঁচার জন্য অন্যের নাম বলতেছে। তাহলে ও যে একদম সঠিক বলতেছে, ও তো নিজের লোকের সাথেই বিশ্বাসঘাতকতা করতেছে। তাহলে আদালতের সাথে যে বিশ্বাসঘাতকতা করবে না, এটার কি প্রমাণ আছে? এই জন্য অনেক লোক অপরাধ করছে, একজন ধরা খাইলে সে যদি বাকি লোকদের কথা স্বীকার করে, তাহলে ওর এই কথা যে সঠিক বলে ধরে নিতে হবে এমন নয়। ওর কথা যে 100% সঠিক এটা আদালত বিশ্বাস নাও করতে পারে। তাই 133 বলছে দুষ্কর্মের সহযোগী তার যে সহযোগী আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে, তাদের নাম বলতে পারে, এবং এই সাক্ষ্যের ভিত্তিতে বাকি লোকদের দণ্ড দেওয়া যেতে পারে। একদম 100% শিওর না, আদালত চাইলে যদি বোঝে হ্যাঁ দণ্ড দেওয়া যায় তাহলে দিতে পারবে। তাহলে 133 সাথে সাক্ষ্য আইনের 130 যাবে 30 ধারা, 114 সটাইবেন খ অথবা 114 কোলস খ, আর পিআরবি 459 486। প্রিন্স হৃদয়, তুমি ক্লাসে থাকলে এই ধারা কয়টা লেখো। 130 সাথে সাক্ষ্য আইনের 30, 114 কোলস খ,
পিআরবি 459, 486। 134 ধারায় বলছে সাক্ষীর সংখ্যা কয়জন লাগবে, একটা অপরাধ প্রমাণ করতে কয়জন সাক্ষী লাগবে। 134 বলছে অপরাধ বা মামলার কোনো বিষয় প্রমাণের জন্য নির্দিষ্ট কোনো সংখ্যা নাই, সাক্ষীর কোনো নির্দিষ্ট সংখ্যা নাই। অনেক সময় উপযুক্ত একজন সাক্ষী হইলেই যথেষ্ট, আবার অনেক সময় 10 জনও লাগতে পারে, 100 জনও লাগতে পারে। অর্থাৎ মামলা প্রমাণের জন্য সাক্ষীর কোনো নির্দিষ্ট সংখ্যা নাই। 134 এ হচ্ছে আমাদের আজকের ক্লাস। 125 অপরাধ সংগঠনের সংবাদ ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার, রাজস্ব কর্মকর্তা কোথা থেকে পাইছে বা কে তাদেরকে সংবাদ দিছে সেটা প্রকাশ করতে বাধ্য করা যাবে না, বা তারা সেটা বলতে বাধ্য থাকবেন না। 126 কোনো মক্কেল তার উকিলের কাছে যে সকল তথ্য শেয়ার করবে সেই তথ্যগুলো উকিল মক্কেলের অনুমতি ছাড়া আদালতে প্রকাশ করতে পারবেন না। তবে দুইটা ক্ষেত্রে পারবেন। একটা যদি বেআইনি উদ্দেশ্য সাধনকল্পে কোনো সংবাদ আনা হয়, অর্থাৎ তাকে যদি বলা হয় যে আমি একটা অপরাধ করব, এখনো করি নাই, করব, তারপর আপনি আমার পক্ষে মামলা লড়বেন, সেইটা সে আদালতে প্রকাশ করতে পারবে। 2 হচ্ছে আইনজীবী রূপে নিযুক্ত হওয়ার পর, অর্থাৎ একটা অ্যাডভোকেটকে নিজেদের অপরাধের জন্য নিযুক্ত করছে, করার পর যদি কোনো অপরাধ করে সেক্ষেত্রে সেই অ্যাডভোকেট আদালতে এই তথ্য প্রকাশ করতে পারবে। 127 অ্যাডভোকেটের সাথে বা আদালতে যে দোভাষী থাকে, মোহরি, সহকারী, কেরানি, এরাও যদি অপরাধের সংবাদ বা তথ্য কোনো মক্কেলের কাছ থেকে জেনে যায়, তারাও মক্কেলের অনুমতি ছাড়া আদালতে এই তথ্য শেয়ার করতে পারবে না। 129 আইন উপদেষ্টার সাথে যে সকল তথ্য শেয়ার করা হয় তিনিও সেটা মালিক বা প্রতিষ্ঠানের অনুমতি ছাড়া সেটা প্রকাশ করতে পারবে না। 132 কোনো সাক্ষীকে প্রশ্ন করা হইল, সাক্ষী যদি এই প্রশ্নের উত্তর দেয় তাহলে সে নিজের একটা অপরাধ প্রকাশিত হবে, এই অজুহাতে তাকে উত্তর দেওয়া থেকে অব্যাহতি দেওয়া যাবে না, অর্থাৎ সে উত্তর না দিয়ে পার পাবে না। তবে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যদি তার কোনো অপরাধ প্রকাশ পায় তাহলে আদালত তার বিরুদ্ধে মামলা দিতে পারবে না, তাকে গ্রেপ্তারও করতে পারবে না। কিন্তু সে যদি মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে তাকে শাস্তি দিতে পারবে। মিথ্যা সাক্ষ্য দিলে দণ্ডবিধির কত ধারায় শাস্তি হয়? প্রিন্স হৃদয়, তুমি পারলে উত্তর করো। মিথ্যা সাক্ষ্যের শাস্তি কত ধারা? 133 দুষ্কর্মের সহযোগী, অর্থাৎ অপরাধ করার ক্ষেত্রে আরো যারা সাথে ছিল, একজনে ধরা পড়ল, তিনি যদি বাকিদের নাম প্রকাশ করে তাহলে এই সাক্ষীর ভিত্তিতে বাকিদেরকে শাস্তি দেওয়া যেতে পারে। তবে যে ধরা পড়ছে সে যে বাকিদের নাম উল্লেখ করছে তার কথাই যে সত্য, একেবারে খাঁটি সত্য, এটা কিন্তু 114 খ অনুযায়ী আদালত বিশ্বাস করবে না। 134 একটা মামলা প্রমাণের জন্য, একটা অপরাধ প্রমাণের জন্য
নির্দিষ্ট কোনো সাক্ষীর সংখ্যা নাই যে অমুক অপরাধ তোমার জন্য 2 জন সাক্ষী হইলেই হবে, এরকম না। 1 জনেও হতে পারে, 100 জনেও হতে পারে, 1 কোটি জন সাক্ষী দিলেও হতে পারে। সাক্ষীর কোনো নির্দিষ্ট সংখ্যা নাই, 134। আমাদের একটা এমসিকিউ আসছিল, একটি মামলা প্রমাণের জন্য কতজন সাক্ষী প্রয়োজন? 1 জন, 2 জন, 5 জন, লাস্টে ছিল অনির্দিষ্ট। তা আপনি যদি জানেন তাহলে এটা হবে অনির্দিষ্ট। মিথ্যা সাক্ষ্যদানের শাস্তি দণ্ডবিধি 193 ধারা। তো সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসের আমন্ত্রণ রইল। এই ধারাগুলো বাসায় বসে মেইন বই থেকে দেখবেন আর নোট করে রাখবেন।